নমস্কার। আমি এই লেকচার এবং পরের লেকচারগুলো একটা খুব কন্টেস্টেড সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লাভ জিহাদ, যেটাকে বলা হয়। কিন্তু এটা হঠাৎ আলোচনা করা যাবে না, এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, এবং এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কলোনিয়ালিজম, এবং তার সঙ্গে এটার কি কানেকশন আছে আমাদের এটাকে দেখতে হবে, কারণ এটা নিয়ে অনেকটাই আলোচনা হচ্ছে আমাদের মধ্যে। তো তার আগে একটা কথা বলে নি যে নারীবাদ, এটা তো নারীদেরই ব্যাপার। লাভ জিহাদটা এটা পপুলেশন চেঞ্জ করার একটা উপায়। এটা কতটা সত্যি, কিভাবে আমরা এটা অ্যাপ্রোচ করবো ইত্যাদি। তো এটা নারীবাদের সঙ্গে কানেকশনটা কি? এই যে জিহাদ কথাটা, এটার সঙ্গে নারীবাদের কানেকশনটা কি? এটা তো একটা কলোনিয়াল এজেন্ডা। আমি আগেই আমার সোয়াকা চ্যানেল 2-তে আমার যে লেকচারগুলো আছে ইংরেজিতে, সেখানে আমি নারীবাদের কথা খুব ভালো করে বলেছি, ডিফারেন্ট টাইপস অফ ফেমিনিস্ট থিওরিজ। এবং তার মধ্যে আমি বলেছি যে পোস্ট কলোনিয়াল ফেমিনিজম যখন আলোচনা করতে যাই, তখন আমাদের এইগুলো মাথায় রাখতে হবে। ক্লাস, কলোনিয়ালিজম, জেন্ডার মানে কি, শ্রেণী, কলোনিয়ালিজম যেটা ঔপনিবেশিকতা, এবং লিঙ্গ, এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। কারণ একটা ক্লাসকে এম্পাওয়ার করে সবসময় ঔপনিবেশিকতা, এবং সেই ক্লাসের মেয়েদেরকেই সেই নতুন যে নেশন ফরমেশন হয়, যেমন কেনিয়া বা নাইজেরিয়া, এগুলো তো কোনো রাষ্ট্র ছিল না ঔপনিবেশিকতার আগে, তখন একটা ক্লাসের মেয়েদেরই কিন্তু ওরা এম্পাওয়ার করে। তারা হচ্ছে প্রো কলোনিয়াল পাওয়ার। যেমন আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দ্য আপার ক্লাস, যখন মেয়েদের কথা বলা হয় তখন অনলি দিস ক্লাস অফ উমেন ইজ স্পোকেন অ্যাবাউট। স্টেট অ্যান্ড রেশিয়াল ফরমেশন, স্টেটটা কিন্তু তৈরি হয় সেই কলোনিয়াল হেজেমনির আন্ডারে। এই স্টেটটা অরিজিনালি ধরুন নাইজেরিয়া বা কেনিয়া, এগুলো ছোট ছোট ট্রাইবে থাকতো, এবং এরকম বড় স্টেট, নেশন স্টেটের কনসেপ্টটাই কিন্তু মডার্ন ইউরোপিয়ান। থার্ডটা হচ্ছে উইমেন অ্যান্ড মাল্টিন্যাশনাল কর্পোরেশন। এগুলো তো আমরা জানি, মেয়েদের গ্লোবালাইজেশনের পরে যে ছোট ছোট যে কারখানাগুলো হচ্ছে, সেখানে মেয়েদের লেবারই বেশি এক্সপ্লয়েট করা হয়। কেন? তারা ইউনিয়নাইজ করবে না, তারা ডসাইল লেবার, তারা অনেক চুপচাপ সমস্ত কাজগুলো করবে। তারপর উইমেন অ্যাজ আদার, এই যে ফার্স্ট ওয়ার্ল্ডের যে নারীবাদ, তারা যখন আমাদের বিষয়ে, যারা ঔপনিবেশিকতা থেকে বেরিয়ে এসছে, যেমন ভারতবর্ষ, তাদের বিষয়ে যখন ফার্স্ট ওয়ার্ল্ডের মেয়েরা লেখে, তখন সেই লেখাটা কিন্তু খুবই বায়াসড। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে আইডেন্টিটি কনসিয়াসনেস রাইটিং, সেটা হচ্ছে আমরা ওরাল হিস্ট্রিগুলো তুলে আনবো এদের থেকে। এইগুলো সবগুলোই কিন্তু কলোনিয়ালিজমের সঙ্গে কানেক্টেড। এখন জিহাদ কিভাবে কলোনিয়াল, এটা আমি বিস্তারিত লিখেছি, আপনারা দেখবেন soaka.h.in, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখানে আমি বিস্তারিত লিখেছি। লাভ জিহাদে যাওয়ার আগে আমাদের একটু ভালো করে বুঝতে হবে কিভাবে এই জিহাদটা আফ্রিকা এলো, এবং এটার সঙ্গে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মিল কি আছে। ঠিক এই জিনিসগুলি আমি আলোচনা করেছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আফ্রিকাতে দুটো কলোনিয়ালিজম হয়েছে। একটা হচ্ছে ইউরোপিয়ান খ্রিস্টান, আরেকটা হচ্ছে আরবিক ইসলামিক। ইউরোপিয়ান খ্রিস্টান যে কলোনাইজেশন, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু সেকেন্ডটা নিয়ে আলোচনা তো হয়নি, উল্টে ইসলামকে ইন্ডিজিনাস রিলিজন অফ আফ্রিকা বলে বানানো হয়েছে। এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা, এটা তো ঠিক নয়। এটা তো দিস ইজ অলসো কলোনিয়ালিজম, এবং এই কলোনিয়ালিজমের সঙ্গে জিহাদ খুব বেশিভাবে কানেক্টেড। তো কিভাবে হয়েছে সেটা মেকানিজমটা আমাদের বোঝা দরকার। না বুঝলে আমরা লাভ জিহাদটা হয় কিনা, সেটা সত্যি মিথ্যে কিনা, সেই ডিবেটটাই আমরা বুঝতে পারবো না। তো প্রথমেই যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে যখন ইসলাম এলো, তখন কিন্তু ইনভেডার হিসেবে প্রথমে আসেনি। এই যে ইসলামিক নেশনগুলো ইসলাম অ্যাডপ্ট করেছে, স্প্রেড ফ্রম আরেবিয়া, এদের সঙ্গে, ফোনেশিয়ান ইত্যাদির সঙ্গে আফ্রিকার আগেই অনেক ট্রেড ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। তারপরে যখন ইসলাম এলো, এরা এসে ট্রেডার হিসেবে আসতে লাগলো, ব্যবসায়ী লোক হিসেবে আসতে লাগলো আফ্রিকাতে। তখন আফ্রিকাতে ইন্ডিজেনাস, ওদের যে নিজেদের যে কমিউনিটি, যে রিলিজন, ইন্ডিজেনাস রিলিজন, প্রি খ্রিস্টান, প্রি ইসলাম যে রিলিজন, সেটাই ছিল, এবং তাতে লোকাল চিফটেন ছিল, ট্রাইবাল রাজা ছিল ইত্যাদি।
আমি এটা আগেই বলেছি যে একটা ভিলেজের মধ্যে একজন চিফ থাকতো, কিন্তু সবার সঙ্গে তার একটা আত্মীয়তা বা কিনশিপ থাকতো। এটাও খুব ইম্পর্টেন্ট। যখন আরবরা ওখানে এলো, তারা তো ব্লাড রিলেশন নয়, তাদের একটা আলাদা এনক্লেভমেন্টের মধ্যে থাকতে হতো তাদের, এবং সেই এনক্লেভমেন্টের মধ্যে তারা কিন্তু প্রোটেক্টেড মাইনরিটি ছিল, কিন্তু তাদের এদের সঙ্গে মিশতে দেওয়া হতো না, তারা ট্রেড করত। কিন্তু কি হয়েছে, সেই সময় অনেকেই যেত যারা ইন্ডিজেনাস কমিউনিটির, অরিজিনাল আফ্রিকান, প্রি ইসলামিক, প্রি খ্রিস্টান, তারা অনেক সময় যেত এদের থেকে চার্মস, অ্যামুলেটস, আমাদের দেশে যেটা হয় সমস্ত যত রকমের ওষুধ বিশুধ, শেকড় বাকড়, তাবিজ, এগুলো নিতে যেত, কারণ তখনও ওদের সেরকম ভাবে এই হিলিং প্রসেসটা ছিল না, কিন্তু মুসলিমদের ছিল। এটা একটা। আর অনেকে নিজেদের ক্ল্যানের সঙ্গে তাদের বন্ধু না, তারা এই সব লোকেদের কাছে দুরকম লোক এসছিল ওই এনক্লেভমেন্টের মধ্যে। এনক্লেভমেন্ট কতটা খুব ইম্পর্টেন্ট। এটা যারা আত্মীয় নয়, ব্লাড রিলেশন নেই, নতুন যারা স্ট্রেঞ্জার বা জঙ্গা, তারা থাকতো এনক্লেভের মধ্যে। এবং এই লোকেরা, ইন্ডিজেনাস লোকেরা এদের কাছে যেত ওই তাবিজ, তারপরে অনেক কিছু নিতে, হিলিং প্রসেস যেটা। তারপরে নতুন বাচ্চা জন্মানোর আগে অনেকে তাকে মুসলিম করে দিত, কেননা ওদের একটা ইন্ডিজেনাস একটা বিলিফ ছিল যে যদি বাচ্চার অসুখ করে, তখন সে যদি মরে যায়, সে অ্যানসেস্টাররা তাকে ডেকে নেবে, কেন অ্যানসেস্টার ওয়ার্শিপ ওয়াজ ভেরি সেন্ট্রাল টু দিজ রিলিজনস। এবং এই রিলিজনগুলোর মধ্যে যে অ্যানসেস্ট্রাল ওয়ার্শিপটা হতো, তারা মনে করতো যে বাচ্চাটাকে ডেকে নেবে অ্যানসেস্টার, বা মরে যাবে বাচ্চাটা, সেই জন্য বাচ্চাটার খুব খারাপ নাম রাখতো যাতে তার নজর না লাগে। আমাদের দেশেও এটা আছে, বাচ্চাটার উপরে নজর না লাগে, অনেক রকম চিহ্ন তাকে লাগাতো, অনেক রকম খারাপ নাম দিত যাতে তার কারুর উপরে নজর না লাগে। তারা এইসব হিলারদের কাছে, এইসব ইমামদের কাছে যেত। এটা তো অর্ডিনারি লোক, কিন্তু এটা আরেকটা লেভেল আছে, সেটা হচ্ছে ইসলাম আসার সঙ্গে সঙ্গে রাইটিংটা এলো, এবং এই ইমামদের বা এই ট্রেডারদের দাওলা বলতো। ডিস্টিংশনটা কিন্তু নট সো মাচ ইন ফেথ অ্যাজ এথনিসিটি। এরা আরব আর এরা আফ্রিকান, ডিফারেন্ট ট্রাইবস অফ আফ্রিকান। হ্যাঁ, এদের বিলিফ আলাদা, ফেথ আলাদা, এদের আলাদা, কিন্তু ডিস্টিংশনটা কিন্তু এথনিসিটিরও। তো এরা তখন রাজারা যারা চিফ ছিল, তারা এদের এমপ্লয় করতো, বিকজ রাইটিং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য আফ্রিকানস ডিডন্ট হ্যাভ অ্যাক্সেস টু রাইটিং। সো একটা হচ্ছে হিলিং, মেডিসিনাল আর্ট, একটা হচ্ছে রাইটিং। এইখানে এনক্লেভমেন্টটা, এইটা কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও, এরা স্ট্রেঞ্জার, এটা অন্য এথনিসিটি, অন্য ফেথ, এদের একটা এনক্লেভমেন্টের মধ্যে দে ওয়ার প্রোটেক্টেড, বাট দে কুডন্ট মিক্স উইথ দ্যাট, কারণ এদের ব্লাড, এদের এথনিসিটি আলাদা। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও তাই, কিন্তু এই হিলিং প্রসেসটা অলরেডি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ছিল, সেই জন্য এদেরও ইউজ করতো সাধারণ লোকেরা, কিন্তু খুব বেশি ইউজ হয়তো করতো না। আর সেকেন্ডলি, রাইটিংটা অলরেডি ছিল। ফর এক্সাম্পল, কাশ্মীর, the court language was Sanskrit till it was substituted with Persians after the invasions and everything. So সেটা ছিল না, তা এটা ইউজ করা হতো। তাতে আস্তে আস্তে কি হলো, দু রকমের জিহাদ আছে, আগে আমি বলেছিলাম। একটা বান আল কোয়াল, মানে প্রিচিং অফ দ্য টাং, তাতে এদের সঙ্গে অনেক ইন্টারমিক্সচার হলো, এবং এরা অনেকে ওটা ওই কাস্টমারি ক্লোদিং, যেমন টার্বান, ড্রেস, অনেক আচার ব্যবহার এই ইন্ডিজেনাস কমিউনিটি অ্যাডপ্ট করতে লাগলো। এরা কিন্তু কেউ মুসলিম হলো না, এরা কিন্তু ইসলামিক রিলিজনটাকে নিল, কিন্তু ওই কাস্টমারি ইয়েটাকে অ্যাডপ্ট করতে লাগলো। এটা কিন্তু কনভার্সন টু সাম এক্সটেন্ট, কিন্তু খুব বেশি কনভার্সন নয়, এটা একটু ইন বিটুইন স্টেজ। কারণ এরা টার্বানটাকে অ্যাডপ্ট করলো, এরা কিছু কিছু রিচুয়ালস অ্যাডপ্ট করলো, যেমন এরা ওদের যেখানে প্রেয়ার করতো ওদের এনক্লেভমেন্টের মধ্যে, সেখানে এরা একটা মুসলিম গড করলো ইত্যাদি। তাতে কি হলো, এটা হচ্ছে 16, 17, 18 সেঞ্চুরি পর্যন্ত ওরা কিন্তু ইসলামে কনভার্ট করেনি আফ্রিকাতে। ওরা ওই ইন বিটুইন স্টেজে ছিল, কিন্তু অনেক কিছু রিচুয়াল, অনেক ড্রেস, অনেক হ্যাবিটস, ওই রাইটিংটা ওরা নিত, ইউজ করতো, এবং দেওয়ার কর্ডিয়াল রিলেশনশিপস। এটা মিশনারিরা, খ্রিস্টান মিশনারিরাও বলেছে। তখন দেখা গেল যে এরা পুরোপুরি ইসলাম অ্যাডপ্ট করছে না, তখন জিহাদ অফ দ্য সোর্ড হলো, তখন ফোর্স হলো।
and one of the ways to convert a race হচ্ছে the women. আমি এটা আগেই বলেছি। So এরা কি করতো, ওই যে কিনশিপ স্ট্রাকচার মধ্যে ঢোকার জন্য অনেক সময় বিয়ে করতো। এবং এই করে যেমন এখানে হয়েছে, মানে সাউথ ওয়েস্ট ইউনাইটেড স্টেটস, অল অ্যালং সেন্ট্রাল আমেরিকা, ইটস মেস্টিজো রেস হয়েছে, একটা মিক্সড রেস। এবং এইটা কিন্তু স্পেসিফিক খুব, কেননা কিনশিপ স্ট্রাকচার আফ্রিকাতে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা গোষ্ঠীর মধ্যে ঢুকতে হলে কোন রকমের আত্মীয়তা এস্টাবলিশ করতে হবে। এটার জন্য আমি এটা আগেও বলেছি, আকবর যেমন যোধাবাইকে বিয়ে করলো, আমরা যেটুকু পড়েছি এই কিনশিপটা এস্টাবলিশ করেন। হোয়াট ইজ কিনশিপ আমরা কিন্তু আগের ভিডিওতে বলেছি, ইটস আ ট্রানজাকশন বিটুইন টু ট্রাইব অফ আ ওম্যান। এটাই ম্যারেজের বেসিস, আমি এগুলো সবই আগে আলোচনা করেছি। এইটা কিন্তু এই যে কিনশিপ স্ট্রাকচারটা, এটা কিন্তু এনক্লেভমেন্ট থেকে জঙ্গা, মানে দ্য স্ট্রেঞ্জার আফ্রিকান ভাষায়, জঙ্গা থেকে ওদের কিনশিপ আত্মীয়তার মধ্যে চলে এলো থ্রু দ্য এক্সচেঞ্জ অফ ব্লাড। কারণ বিবাহ সূত্রে বন্ধন মানে তো তাদের ছেলে মেয়ে ইত্যাদি ব্লাডটা তো ট্রান্সফার হয়। সো এখন এইটা কিন্তু হতো, দিস ইজ আ ফ্যাক্ট অফ কলোনিয়ালিজম। এবং সবসময় দেখা যায়, ওয়েদার ইটস নর্থ আমেরিকা ওর আফ্রিকা ওর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যে কলোনাইজ তার মেয়েদের কিন্তু ইউজ করা হয় টু অ্যান এন্ট্রি। সে কিন্তু তখন সে তার জামাতা হয়ে এলো সেই চিফের বাড়িতে, কারণ চিফের মেয়েকে সে বিয়ে করেছে। এইটা কিন্তু ইজ আ ফ্যাক্ট অফ কলোনিয়ালিজম, সেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও তাই ইত্যাদি। এখন এটার সঙ্গে লাভ জিহাদের কি কানেকশন? একটা রেসকে কি কনভার্ট করার ইন্টেন্ট নিয়ে তারা প্রিটেন্ড করে, তারা প্রেমের ভান করে তারা মেয়েদের ট্র্যাপ করছে, এইটা আলাদা প্রশ্ন। এই দুটোর সঙ্গে কানেকশনটা কি? ওই যে লেগেসি এবং এই যে এখনকার যেটা হচ্ছে, এটার কানেকশনটা কি? কানেকশন কি আছে? এইগুলোই আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ওই এনক্লেভমেন্টটা ওয়ের দ্য ট্রেডার্স and the imams, peers, they stayed separately because they were not part of the আত্মীয়তার সঙ্গে বন্ধনটা ছিল না। কিন্তু তাদের একটা ফর্মাল রিলেশনশিপ ছিল, কি না হিলার ওই সমস্ত চার্মস দিত, কিছু ওষুধ দিত, হার্বাল দিত, আর মোস্ট অফ অল ওরা রাইটিংটা জানতো, কোডিফাইড। ইসলাম তো অনেক বেশি কোডিফাইড, খ্রিস্টানিটিও তাই। এদের রিলিজিয়নগুলো, রিলিজিয়াসিটি এরা প্র্যাকটিসে থাকতো, কিন্তু কোডিফাইড নয়। ওইগুলো কোডিফাইড সমস্ত, ওই ল্যাঙ্গুয়েজ, এই রিলিজিয়নগুলো, এবং তারা রাইটিং এর আর্টটা জানতো বলে এগুলো কোর্টে ইউজ করা হতো। এখন আমাদের পুরো জিনিসটাকে বুঝতে হবে, তারপরে ল্যান্ডের কথাও বুঝতে হবে। দেন উই ক্যান গো ইনটু দ্য মডার্ন ডে লাভ জিহাদটা হয় কিনা, এটার ওই কলোনিয়াল লেগাসিটা এখনো ক্যারি অন হচ্ছে কিনা ইত্যাদি। আজকে এই পর্যন্ত। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের যে অর্গানাইজেশন সোয়াকা, যদি আপনার ইচ্ছে হয় ডোনেট করবেন, সো দ্যাট আমরা এই ভিডিওগুলো আরো করতে পারি। আজকে এই পর্যন্ত, নমস্কার।